ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দেওঘর, বাবাধাম বা বৈদ্যনাথ ধাম পশ্চিমবঙ্গের সবচেয়ে কাছে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি প্রধান তীর্থস্থান। সনাতন ধর্মে মহাদেব অর্থাৎ শিব হচ্ছেন ত্রিদেবের একজন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। তবে এই ধ্বংস মানে কিন্তু শেষ নয়, নতুন শুরুর একটা পথ। ভগবান শিবের প্রতীকী রূপ হচ্ছে শিবলিঙ্গ, যা আমরা সাধারণত পুজো করে থাকি বাড়িতে বা মন্দিরে। কিন্তু কথা হচ্ছে, সব শিবলিঙ্গই কি জ্যোতির্লিঙ্গ? জ্যোতি মানে হচ্ছে দীপ্তি বা আলো, আর লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন বা প্রতীক। এটি ভগবান শিবের অসীম, অনাদি এবং অনন্ত শক্তির প্রতীক। এই সমস্ত শিবলিঙ্গগুলো স্বয়ং প্রকাশিত বা যাকে বলা হয় স্বয়ংভূ, মানে হচ্ছে নিজে নিজেই আবির্ভূত হয়েছিল যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই বলা হয় যে সব জ্যোতির্লিঙ্গই হচ্ছে শিবলিঙ্গ, কিন্তু সব শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ কিন্তু নয়। এই বৈদ্যনাথ ধাম হলো আমাদের 3 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন। এর আগে বাবা বিশ্বনাথ এবং রামেশ্বরম দর্শনের ভিডিও আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে। বৈদ্যনাথ মন্দিরে গেলে দেখা যায় প্রধান মন্দিরের সাথে দেবী পার্বতীর যে মন্দিরটি, সেটি গাঠবন্ধনে আবদ্ধ। এই দুই মন্দির লাল সুতো দিয়ে আবদ্ধ। প্রকৃত অর্থে যা শিব এবং শক্তির মিলন। শিবপুরাণ অনুসারে এই মন্দির হচ্ছে দুই আত্মার মিলনস্থল। তাই বিবাহ সম্প্রদানের জন্য অনেকেই এই মন্দিরকে বেছে নেন। বর্তমান মন্দিরটি নির্মাণ করেন দেওঘর রাজ্যের রাজা গিধাউর। মূল মন্দির ছাড়াও এই মন্দির কমপ্লেক্সে আরও 21টি মন্দির আছে, যার মধ্যে লক্ষ্মীনারায়ণ, কালভৈরব, গণেশ এবং অন্যান্য দেবী দেবতারা অন্তর্ভুক্ত। পার্বতী মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই জগৎজননী মন্দির। এটি হচ্ছে জগৎজননী মন্দির, বাবা নীলকণ্ঠের মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, এটি হচ্ছে মা তারা মন্দির। ইনি হচ্ছেন মন্দিরের ভৈরব, নাম হচ্ছে আনন্দ ভৈরব। আমরা দেওঘর যাবার জন্য যাত্রা শুরু করেছিলাম সেদিন সকালে কলকাতা স্টেশন থেকে। কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে, আর সড়কপথের দূরত্ব হচ্ছে প্রায় 320 কিলোমিটার। আমরা গিয়েছিলাম 12325 গুরুমুখী এক্সপ্রেস করে। এই ট্রেন প্রতি বৃহস্পতিবার সকাল 7:40 কলকাতা স্টেশন থেকে ছেড়ে কাছের স্টেশন চৌষিডি পৌঁছায় দুপুর 12টার মধ্যে। আমাদের জন্য এই ট্রেনটাই বেস্ট মনে হয়েছিল, কারণ হচ্ছে এই ট্রেনের টাইমিংগুলো। আমরা সেকেন্ড এসি বুক করেছিলাম, ভাড়া পড়েছিল 875 টাকা। ট্রেনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
আর যথাসময়ে যোশীডি পৌঁছায় এবং নামায় আমাদের যোশীডি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। প্রচুর ভিড় আছে প্ল্যাটফর্মে। এখানে সিঁড়ি আছে আর এখানে হচ্ছে লিফট আছে, একটা এদিকে লিফট আছে। আমাদের বেরোতে হবে এবার ডান দিকে, মানে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। এই স্টেশনে লিফট ফেসিলিটিও আছে। স্টেশনের বাইরে অটো এবং গাড়ির বড় একটা স্ট্যান্ড আছে। এই এদিকে হচ্ছে স্টেশনটা, আর এদিকটা হচ্ছে অটো স্ট্যান্ড এখানে সামনেই আছে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 9 কিলোমিটার, আর অটোতে ভাড়া পড়েছিল আমাদের 150 টাকা। আমরা এখানে আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি। এই মন্দির চত্বরেই 500 টাকা থেকে প্রচুর ধর্মশালা বা ঘর পাওয়া যায়, তবে সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে। তাছাড়া সবচেয়ে পপুলার হচ্ছে টাওয়ার চক এলাকা, যেখানে প্রচুর ঘর পাওয়া যায় 1500 থেকে 2500 টাকার মধ্যে। আমরা ছিলাম মন্দিরেরই হাঁটা দূরত্বে অবস্থিত হোটেল নির্মলা কৈলাস ইনে। 24 ঘন্টার জন্য এই ঘরে পড়েছিল আমাদের 2400 টাকা। নির্মলা কৈলাস ইন হোটেল, এদের পার্কিং আছে। এই পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা নেই, যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য পার্কিং একদম ফ্রি এখানে। মন্দির এখান থেকে পায়ে হেঁটে মিনিট 5। হোটেলে স্নান সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। কারণ হচ্ছে এই মন্দির সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকলেও জল অভিষেক বা স্পর্শ দর্শন করা যায় বিকেল 4:30 পর্যন্ত। এখানে দর্শনের দুটো ব্যবস্থা আছে, একটা হচ্ছে ফ্রি লাইন আর একটা হচ্ছে 300 টাকার স্পেশাল লাইন। অন্যান্য দিন হয়তো এই ফ্রি লাইনেই দাঁড়িয়ে ঘন্টা চারেকের মধ্যেই দর্শন হয়ে যায়, কিন্তু সেদিন চৈত্র পূর্ণিমা থাকায় সাধারণ লাইনে যে বিশাল ভিড় এবং অব্যবস্থা ছিল সেটা বলে বোঝানো যাবে না। মন্দিরের বাইরেই জুতো রাখার জায়গা আছে এবং সেখানে একজন পুরোহিত আমাদের সাহায্য করেন। মন্দিরের ভিতরেই গঙ্গাজল, ফুল ইত্যাদি সবকিছুই পাওয়া যায়। আর স্পেশাল লাইনের টোকেন কিন্তু ক্যাশ টাকায় কিনতে হয়। টোকেনগুলো অনেকটা মেট্রোর স্মার্ট কার্ডের মতো, ভিতরে পাঞ্চ করে তবেই ঢোকা যায়। স্পেশাল লাইনের ভিড়ও কিন্তু খুব একটা এখানে কম নয়। 7খানা রেলিং টপকে তবেই পৌঁছানো যাবে স্কাই ব্রিজে। তবে ফ্রি লাইনের মতো ততটা এখানে বিশৃঙ্খলা নেই এবং উপরে পাখা, শেড সবকিছুই আছে। আমরা লাইন দিয়েছিলাম এখানে দুপুর 2টোতে। 4টে বেজে গেলেও এখনো আমাদের পৌঁছতে হবে অনেক দূর। নিচে দেখলাম তখনও অনেকে জল অভিষেকের জন্য লাইনে দাঁড়িয়ে। এরপরে শুরু হলো আসল যুদ্ধ। স্পেশাল লাইন এবং ফ্রি লাইন দুটোই একসাথে গর্ভগৃহ ঠিক প্রবেশের আগেই একসাথে মিশে যাচ্ছে। সে একটা যাচ্ছে তাই ব্যাপার এবং ভিতরে প্রচন্ড অব্যবস্থা। তাদেরই একজনের সাথে কথা বলে জানতে পারলাম সে ফ্রি লাইনে দাঁড়িয়েছে সকাল 10:30টায়, আর এখন 4:30 বেজে গেলেও সে এখন গর্ভগৃহের সামনে, মানে প্রায় লেগে গেছে 6 ঘন্টার উপর। এখানে মোবাইল কিন্তু সাথে রাখা যায়, তবে ওয়ালেট এবং মোবাইল ভিতরের ঠেলাঠেলিতে পিকপকেট হওয়ার ভয় আছে। যাই হোক, গর্ভগৃহেতে ছোট জায়গাতে ঢোকা এবং বেরোনো আমাদের ঠিকঠাকই হয়েছিল এবং দর্শন আমাদের খুব ভালো হয়েছিল। তবে আমাদের এই পুরোহিত ভিতরের দর্শনে খুবই সাহায্য করেছিলেন। শেষ পর্যন্ত আমরা দর্শন শেষ করলাম 3 ঘন্টার মধ্যে।
কথিত আছে মা সতীর হাট বা হৃৎপিণ্ড এখানে পড়েছিল, তাই এটি একটি শক্তিপীঠ। মহাদেবের দর্শন শেষে আমরা দর্শন করেছিলাম মা পার্বতীর মন্দিরে। এই পুরোহিত ভদ্রলোক খুব ভালো ছিল, সে কোনো জোর করেনি এবং যেটি আমাদের সাধ্য সেটি আমরা দক্ষিণা দিয়েছিলাম। এরপর ছিল খাবার পালা, কারণ দুপুরে আমাদের লাঞ্চ করা হয়নি, আর মন্দির চত্বরে সেভাবে দুপুরে কোনো ভালো খাবারের জায়গাও ছিল না। আমরা এখানে ট্রাই করেছিলাম লিট্টি চোখা, যা বেশ ভালোই ছিল। মন্দিরের পিছনে রয়েছে এক বিশাল জলাশয়, যার নাম হচ্ছে শিবগঙ্গা। এখানে অনেকে ডুব দিয়ে এবং জল নিয়ে পুজো দেন। এখানে গাড়ির একটা পার্কিংও আছে। এই শিবগঙ্গা এলাকাতেই রয়েছে গাড়ির জন্য পার্কিং। এই হচ্ছে গাড়ির পার্কিং। কথিত আছে এই জলাশয় রাবণ বিভিন্ন তীর্থ থেকে জল এনে তৈরি করেছিলেন মহাদেবের অভিষেকের জন্য। এই জলাশয়ের চারপাশে সংস্কারের ফলে বেশ সুন্দর লাগে। তবে এই রাবণ নিয়ে এই বাবাধাম মন্দিরের একটা ইতিহাসও আছে। ঝাড়খণ্ডের এই শহর বৈদ্যনাথ ধাম হয়ে ওঠার পেছনে রয়েছে একটা বিশাল কাহিনী। আমরা সকলেই জানি যে রাবণের থেকে সবচেয়ে বড় শিবভক্ত কেউ আর ছিল না। ভগবান শিবকে পাবার জন্য এই রাবণ একবার কৈলাসে গিয়ে তপস্যায় বসেন। বহু বছর তপস্যা করার পরও কিন্তু ভগবান শিবের সে সাক্ষাৎ পায় না। এত তপস্যা করার পরেও যখন রাবণ শিবের দর্শন পায় না, তখন সে নিজের 10টা মাথা কাটতে শুরু করে। কারণ আমরা সবাই জানি যে রাবণ দশাসন মানে 10টা মাথা ছিল, যে মাথাগুলো কাম, ক্রোধ ইত্যাদির প্রতীক বলে গণ্য করা হয়। ভগবান শিব তখন শিবের 10টা মাথা লাগিয়ে দেয়, এবং যেহেতু শিব এখানে একজন ডাক্তারের কাজ করেছিল, মানে মাথাগুলো অস্ত্রোপচার করে বা অপারেশন করে লাগানোর জন্য, তাই শিবকে এখানে বলা হয় বাবা বৈদ্যনাথ, মানে বৈদ্যর কাজ করেছিল। সেই থেকে এই ধামের নাম হয়ে যায় বৈদ্যনাথ ধাম। তাই এখানে পুজো করলে বা দর্শন করলে সমস্ত রোগব্যাধি দূর হয় বলে মনে করা হয়। এরপরে ভগবান শিব রাবণের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে দেখা দেয় এবং তাকে জানতে চায় তার কি চাই। রাবণ তখন প্রার্থনা করে যে তাকে লঙ্কায় নিয়ে গিয়ে তার নিজের কাছে বিরাজ করতে হবে। রাবণের এই রিকোয়েস্ট ভগবান শিব আর ফেলতে পারে না, তখন জ্যোতি হিসাবে একটি লিঙ্গে পরিণত হয়ে রাবণের সাথে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। কিন্তু শর্ত একটাই দেয় যে তুমি এই লিঙ্গকে যেখানে প্রতিষ্ঠিত করবে, মানে তুমি এই লিঙ্গকে যেখানেই রাখবে সেখানে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। এরপরে রাবণ কী করলো, তার যে চার্টার প্লেন ছিল সেটা হচ্ছে পুষ্পক রথ, সেটাই করে লঙ্কার উদ্দেশ্যে রওনা দেয়, এবং সাথে ছিল সেই শিবলিঙ্গ বা ভগবান শিব। এই ঘটনার ফলে দেবতারা অত্যন্ত ফাঁপড়ে পড়ে যায়, কারণ মহাদেব যদি লঙ্কায় চলে যায় তাহলে রাবণকে কেউ আর হারাতেই পারবে না। তখন দেবতারা একটা প্ল্যান বা ফন্দি করে। বরুণ দেব, যাকে আমরা জানি হচ্ছে জলের দেবতা, তিনি তখন রাবণের নাক দিয়ে ঢুকিয়ে তার পেটে গিয়ে একটা বিশাল জলাশয় তৈরি করে। এর ফলে রাবণের প্রচণ্ড বাথরুম পায়, এবং রাবণ তখন সে তার পুষ্পক বিমান থেকে নিচে নামতে বাধ্য হয়। এবং রাবণ যেখানে নেমেছিল সেটি হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা জেলার অন্তর্গত এই অংশটা। নিচে নেমে দেখতে পায় রাবণ একজন বালককে, সে তখন গরু চড়াচ্ছিল। রাবণ তখন বালকটাকে বলে যে আমি না আসা পর্যন্ত সে যেন শিবলিঙ্গকে নিচে না রাখে। এবং যেহেতু বরুণদেব রাবণের পেটে ছিল, তাই রাবণের বাথরুম করতে অনেক সময় লেগে যায়। তখন বালক রাবণকে বারবার ডাকতে থাকে এবং বলে যে আমি আর শিবলিঙ্গ ধরে রাখতে পারছি না, কিন্তু রাবণ সেসব দিকে না কান দিয়ে সে তখন বাথরুম করে ব্যস্ত ছিল। এরপর সেই বালক শিবলিঙ্গকে মাটিতে রেখে দেয়, এবং যে স্থানে রেখে দেয় সেটি বর্তমানে বৈদ্যনাথ ধাম। আসলে সেই বালক ছিল ভগবান গণেশের একটি রূপ। সেই কারণেই এই বৈদ্যনাথ ধামকে বলা হয়ে থাকে বৈজু বৈদ্যনাথ।
এখানেই মনে করা হয় মা সতীর হাট বা হৃদয় এখানে পড়েছিল। তাই জন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গে অন্যতম একটি মন্দির হওয়া সত্ত্বেও এটি একটি শক্তিপীঠও। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর শক্তিপীঠ এই দুটো সহাবস্থান একমাত্র এই দেওঘরের বৈদ্যনাথ ধামেই দেখা যায়। শ্রাবণ মাসে এই বৈদ্যনাথ ধাম জনজোয়ারে ভেসে যায়। লক্ষ লক্ষ পুণ্যার্থী সুলতানগঞ্জ থেকে জল ভরে প্রায় 105 কিলোমিটার কঠিন পদযাত্রা করে এবং দেওঘর পৌঁছে বাবার অভিষেক করেন। এই সময়ে বোলবম এবং হারার মহাদেব এই ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়। প্রতি বছরের মতো এবছরও এই মন্দির তৈরি হচ্ছে আসন্ন শ্রাবণ মাসের জন্য। সন্ধ্যে 7টায় এই মন্দিরে খুব সুন্দর একটি সন্ধ্যারতি হয়। আমরাও সাক্ষী হয়েছিলাম সেই মহেন্দ্রক্ষণের। আগেই শুনেছিলাম দেওঘরের প্যারা নাকি বিখ্যাত, তবে মন্দির চত্বরে প্যারা গলির একদম কাছে থাকলেও কোন দোকানে প্যারা যে ভালো সেটা আমরা বুঝিনি। কিছু দোকানের প্যারা আমরা টেস্ট করলেও প্যারার টেস্ট খুব একটা আহামরি আমাদের লাগেনি। রামেশ্বরমের মতো এখানেও প্রচুর কাঁচের চুরির দোকান আছে, আর দামগুলো এখানে যথেষ্ট বাজেটের মধ্যেই। এটা হলো টাওয়ার চক এরিয়া, মানে হচ্ছে মেন মার্কেট এরিয়া। এই জায়গা বেশ জমজমাট ফাস্টফুড এবং শপিং এর জন্য। এখান থেকেই যোশীডি স্টেশন যাবার জন্য শেয়ার অটো পাওয়া যায়, যাতে ভাড়া লাগে 20 টাকা করে। টাওয়ার চকের একদম কাছেই রয়েছে একমাত্র এই বাঙালি রেস্টুরেন্টটি। এখানেই আমরা ডিনার করেছিলাম, আর প্রতিটা আইটেমই এখানে বেশ ভালো ছিল। এটাই হলো আমাদের বৈদ্যনাথ ধামে কাটানো প্রথম দিনের থাকা খাওয়া এবং মন্দির দর্শনের অভিজ্ঞতা। আগামী দিনে আমরা দেখে নেব দেওঘরের পপুলার কিছু জায়গা, যেটা থাকবে আলাদা পর্বে।